প্রতিনিয়ত বিশ্বের মানচিত্র যেন অদৃশ্য হাতে আঁকা একটি জটিল ছবি, যেখানে প্রতিটি দেশের পদক্ষেপ, কূটনীতিক সিদ্ধান্ত, এমনকি অস্ত্র সরবরাহের খবরও এক গভীর কৌশল এবং শক্তি সামর্থ্যের অংশ হয়ে দাঁড়ায়। ইউক্রেনের সংঘাত, মধ্যপ্রাচ্যের অস্ত্র বাণিজ্য, ল্যাতিন আমেরিকার তেল রাজনীতি, এশিয়ার ভূ রাজনৈতিক চাপ, প্রতিটি ঘটনার মধ্যে লুকিয়ে আছে কেবল সংবাদ নয়, বরং বিশ্লেষণযোগ্য বড় রাজনৈতিক ইঙ্গিত। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি এই জটিল বিশ্বমঞ্চের ভেতরে, যেখানে প্রতিটি দেশের কৌশল, শক্তি প্রদর্শন, প্রতিদ্বন্দ্বিতা এবং প্রভাবের খেলা একসাথেই চলছে। এই পর্বে আমরা চারটি মূল ঘটনার ভেতরের গল্প দেখব, যেখানে কেবল সামরিক বা অর্থনৈতিক ঘটনা নয়, বরং প্রতিটি পদক্ষেপ আঞ্চলিক ও বৈশ্বিক ভারসাম্যকে প্রভাবিত করছে। খবর সংযোগের বিশ্লেষণমূলক সেগমেন্টে আমরা খুঁজে দেখব চারটি ঘটনার ভেতরের গল্প, সেই জটিল শক্তি সাম্য, কৌশল, প্রভাব ও প্রতিদ্বন্দ্বিতা, যে প্রতিটি দেশের কূটনীতি ও সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করছে। প্রথম সেগমেন্টে আমরা ইউক্রেনের সীমান্ত থেকে শুরু করব, একটি যুদ্ধক্ষেত্র যেখানে রাশিয়ান বাহিনী এবং ইউক্রেনের সেনারা নতুন মোড়ে যুদ্ধে লিপ্ত হয়েছে। দ্বিতীয় সেগমেন্টে রয়েছে ভেনেজুয়েলা, যেখানে তেলের মাধ্যমে কূটনৈতিক প্রস্তাব কেবল অর্থ নয়, বরং প্রতিরক্ষা ও আন্তর্জাতিক সমীকরণের ছকও প্রভাবিত করছে। তৃতীয় সেগমেন্টে আমরা নিয়ে যাব মধ্যপ্রাচ্যে সৌদি আরবের F-35 যুদ্ধবিমান ক্রয় এবং ইসরায়েলের কৌশলগত অবস্থান নিয়ে, যা এই অঞ্চলের সামরিক ভারসাম্যকে সরাসরি প্রভাবিত করতে পারে। আর শেষ সেগমেন্টে আমরা দেখব এশিয়ার উত্তাপ, জাপান এবং চীনের দ্বন্দ্ব তাইওয়ানকে কেন্দ্র করে আন্তর্জাতিক সমীকরণের নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করছে। এই চারটি গল্প একসাথে মিলিয়ে দেয় একটি জটিল, গভীর এবং চলমান বিশ্ব রাজনীতি। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি প্রস্তাব, এগুলো সবই এক ধরনের ছায়াযুদ্ধেরই একটি অংশ। যুদ্ধে সরাসরি ধ্বংস নয়, বরং কূটনীতি, শক্তি প্রদর্শন এবং প্রভাব বিস্তারই এই নতুন বিশ্বযুদ্ধের মূল বুনিয়াদ। চলুন ধীরে ধীরে আমরা এই বিশ্বমঞ্চে প্রতিটি কোণে প্রবেশ করি এবং দেখি কিভাবে দেশগুলো তাদের কৌশল, ক্ষমতা ও প্রভাবকে কাজে লাগিয়ে নিজেদের অবস্থান দৃঢ় করছে। এই বিশ্লেষণে আমরা খুঁজে বের করব কেবল সংবাদ নয়, বরং সেই শক্তি প্রতিদ্বন্দ্বিতার গল্প, যা বিশ্বের রাজনৈতিক মানচিত্রকে প্রতিনিয়ত নতুন বাঁকে নিয়ে যাচ্ছে। আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আমাদের এই ভিডিওগুলো। চলুন শুরু করি আজকের বিশ্লেষণমূলক অনুষ্ঠানটি। দর্শকদের জন্য একটি সুসংবাদ, খবর সংযোগ কমেন্ট প্রতিযোগিতা। মাদুরো ট্রাম্পকে কি প্রস্তাব দিয়েছিলেন, এই প্রশ্নের উত্তর আপনারা দেবেন। কিভাবে দেবেন নিয়মটা আপনাদের বলে দিচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওতে লাইক দিতে হবে, কমেন্টে প্রশ্নের উত্তর দিতে হবে। হ্যাশট্যাগ ব্যবহার করবেন, যেমন হ্যাশট্যাগ খবর সংযোগ গিফট। সবচেয়ে রেগুলার 5 জন কমেন্টারকে বেছে নেওয়া হবে। সময়সীমা আগামী বৃহস্পতিবার 20 তারিখ পর্যন্ত। ফলাফল ঘোষণা শনিবারের ভিডিওটিতে করা হবে। রাশিয়ান সশস্ত্র বাহিনী ঝাপরঝিয়া অঞ্চলে দুটি নতুন বসতি মুক্ত করেছে, মালায়া তোকমাচকা এবং রোভানোপলিয়ে। এই দুইটা সেই অঞ্চল। রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ব্যাটেল প্রুফ ইস্ট এবং দিনেপ্রের ইউনিটগুলো পরিকল্পিত ও দৃঢ় অভিযানের মাধ্যমে এই অঞ্চলে অগ্রসর হয়েছে। সবশেষে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 197 মানে 197টি ইউক্রেনের ড্রোন আর 2টি নেপচুন ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। এছাড়াও তারা মার্কিন তৈরি হাইমার্স সিস্টেমের 4টি রকেট, একটি গাইডেড এয়ার বোমা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো হামলা চালিয়েছে। দর্শক, আপনারা বুঝতে পারছেন যে জিনিসগুলো, সামরিক জিনিসগুলো রাশিয়া ধ্বংস করেছে, ম্যাক্সিমাম হচ্ছে পশ্চিমা মানে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যেগুলো সহায়তা দিয়েছে সেগুলো। পুতিন বারবার বলছে সরাসরি যেন মার্কিন যুক্তরাষ্ট্র এই দ্বন্দ্ব বা যুদ্ধে না জড়ায়, কিন্তু ট্রাম্প কি আবার সেই জেলেনস্কির মতো ভুল করতে যাচ্ছে? একদিকে বন্ধুত্বের কথা বলে, কিন্তু আরেক দিকে সে ঠিকই অস্ত্র দিয়ে যাচ্ছে ইউক্রেনকে। এখন ভবিষ্যৎ বলে দিবে এই দুটি মহাশক্তি কি আসলেই
বড় কোনো সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। রাশিয়ার হিসাব অনুযায়ী ইউক্রেনের সেনাদের প্রায় 1250 জনের মতো ক্ষতির সম্মুখীন হয়েছে। অন্যদিকে লাতিন আমেরিকায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রকে একটি কৌশলগত প্রস্তাব দিয়েছেন বলে তথ্য ফাঁস হয়ে গিয়েছে। তিনি দেশের বড় তেল মজুদের ওপর মার্কিন নিয়ন্ত্রণ দেওয়ার প্রস্তাব দেন, যার মূল লক্ষ্য সম্ভাব্য সামরিক সংঘাতে এড়ানো। মাদুরো তার তেল যে ট্রাম্প কার্ড, এই ট্রাম্প কার্ড দিয়ে এখন ট্রাম্পকে কাবু করার চেষ্টা করছে। যদিও প্রস্তাবটি ট্রাম্প প্রশাসন গ্রহণ করেছে কিনা তা এখনও স্পষ্ট নয়। প্রতিবেদন অনুসারে এটি এখনও আলোচনার টেবিলে রয়েছে, কিন্তু সঠিক কার্ডটি ব্যবহার করেছেন মাদুরো, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের দরকার ভবিষ্যতের জন্য তেল, জ্বালানি। সেই টোপটাই দিয়েছেন মাদুরো। যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ভেনেজুয়েলার উপকূলে মাদুরোর উপর চাপ তৈরি করছে এবং অপারেশন সাউদার্ন স্পিয়ার নামক সামরিক অভিযানও তার কূটনৈতিক ও প্রতিরক্ষামূলক নীতি প্রভাবিত করে যাচ্ছে। কিন্তু এখানে ভুলে গেলে চলবে না, মাদুরো কিন্তু রাশিয়ার খুব ঘনিষ্ঠ, বিশেষ করে পুতিনের খুব ঘনিষ্ঠ বন্ধু। এবং কিছু রিপোর্ট লিক হয়েছে যেখানে জানা যাচ্ছে যে কিছু ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র পুতিন মাদুরোকে অলরেডি দিয়ে দিয়েছে। যদি সংঘাত হয় তখনই আসলে এই ব্যাপারগুলো দেখা যাবে। তাই মাদুরো ট্রাম্পকে তেলের টোপটা দিলেন। এই ঘটনা আমাদের কি শেখায়? এই ঘটনা আমাদের শেখায় শক্তিশালী দেশের সঙ্গে ছোট রাষ্ট্রগুলো কৌশল, কূটনীতি এবং কৌশলগত প্রস্তাব ব্যবহার করে নিজেদের অবস্থান সুরক্ষিত করতে পারে। একদিকে আছে মূল্যবান তেল, অন্যদিকে রয়েছে কূটনৈতিক বুদ্ধিমত্তা। দুটি মিলিয়ে তৈরি হচ্ছে আন্তর্জাতিক রাজনৈতিক ছক, যা বড় বড় শক্তি রাজনীতিকে প্রভাবিত করছে। মধ্যপ্রাচ্যে নতুন উত্তাপ তৈরি হয়েছে সৌদি আরবে F-35 যুদ্ধবিমান ক্রয়ের সম্ভাবনা নিয়ে। যুক্তরাষ্ট্র সৌদি প্রতিরক্ষা চুক্তি যত এগোয় তত ইসরায়েল জোর দিয়ে বলছে এই উন্নত অস্ত্র সরবরাহ কেবল তখনই সম্ভব যখন সৌদি ইসরায়েল কূটনীতিক সম্পর্ক স্বাভাবিকীকরণের দৃঢ় অগ্রগতি প্রদর্শন করবে। তার মানে সৌদি আরব যদি ইসরায়েলের সঙ্গে কূটনীতিক সম্পর্ক পুনরায় ঠিকঠাক করে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র যেন এই F-35 তাদের কাছে বিক্রি করে। কাদের কাছে? সৌদি আরবের কাছে। সৌদি আরবের জন্য F-35 ক্রয় কেবল একটি অস্ত্র কেনার সিদ্ধান্ত নয়, এটি একটি শক্তিশালী রাজনৈতিক ও কৌশলগত সিগন্যাল। মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশের কাছে এই উন্নত স্টাইলের যুদ্ধবিমান নেই, তাই এই পদক্ষেপ পুরো অঞ্চলের নিরাপত্তা এবং সামরিক ভারসাম্যকে গভীরভাবে প্রভাবিত করতে পারে বলে বিশ্লেষকরা বলছেন। তবে ইসরায়েলের শর্ত অনুযায়ী কূটনৈতিক অগ্রগতি না হলে সরাসরি অস্ত্র সরবরাহের ঝুঁকি রয়েছে। এটি প্রমাণ করছে বড় শক্তি রাজনীতিতে অস্ত্র বিক্রি শুধু অর্থের বিষয় নয়, বরং এটি কূটনীতি, নিরাপত্তা এবং আঞ্চলিক ভারসাম্যের সঙ্গে গভীরভাবে সংযুক্ত রয়েছে। জাপান বর্তমানে দ্বিধার মুখে পড়েছে। চীনের সামরিক সম্ভাবনা নিয়ে জনগণ আর সরকার দুই পক্ষই চিন্তিত। প্রধানমন্ত্রী সানে তাকাইচি সম্প্রতি জানিয়েছেন, চীন যদি তাইওয়ানে আক্রমণ চালায় তাহলে এটি জাপানের জন্য বেঁচে থাকার হুমকি হিসাবে বিবেচিত হতে পারে। তার মানে তারা অলরেডি চীনকে থ্রেট দিয়ে রেখেছে, কারণ জাপানের পিছে ট্রাম্প রয়েছে, এটা আপনাকে মানতে হবে। কিন্তু শি জিনপিং একাই যথেষ্ট, কিন্তু তার পিছে কিন্তু পুতিন রয়েছে। আপনি খেয়াল করবেন বিশ্বের প্রায় প্রতিটি সংঘর্ষ বলেন, চুক্তি বলেন, সমঝোতা বলেন, সব কিছু পিছে এই দুইটা দেশ রয়েছে। সাম্প্রতিক জরিপে দেখা গেছে জাপানি জনগণের 48.8% সামরিক হস্তক্ষেপের পক্ষে এবং 44.2% বিপক্ষে রয়েছে। এই ফলাফল জাপান চীন কূটনীতি সম্পর্কের উপর নতুন চ্যালেঞ্জ হিসেবে কাজ করছে। বিশেষজ্ঞদের মতে তাইওয়ানকে কেন্দ্র করে চীনের চাপ এবং জাপানের প্রতিক্রিয়ার দ্বন্দ্ব কেবল স্থানীয় সীমাবদ্ধ নয়, এটি আন্তর্জাতিক সমীকরণেও প্রভাবিত করে যাচ্ছে। যেহেতু বিশ্বের প্রায় সব দেশই তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় না, তাই এই অঞ্চলের উত্তেজনা এখনও আরও জটিল আর সংবেদনশীল হয়ে উঠছে যতই সময় যাচ্ছে। ইউক্রেনের সীমান্ত থেকে শুরু করে ভেনেজুয়েলার তেল ক্ষেত্র, মধ্যপ্রাচ্যের যুদ্ধবিমান চুক্তি এবং এশিয়ার দ্বন্দ্ব, প্রত্যেকটি ঘটনা আমাদের দেখাচ্ছে যে বিশ্ব রাজনীতি এক অদৃশ্য জালের মতো যা জড়িয়ে পড়ছে সারা বিশ্ব জুড়ে। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি প্রস্তাব, প্রতিটি অস্ত্র সরবরাহ, এগুলো কেবল দেশের মধ্যে সীমাবদ্ধ আর থাকছে না, বরং আঞ্চলিক এবং বৈশ্বিক সমীকরণকেও আরও প্রভাবিত করছে। আজকের বিশ্বের নকশা শুধু মানচিত্র নয়, এটি কৌশল, শক্তি এবং কূটনীতি দিয়ে
গঠিত একটি জটিল ছবি এবং এই ছবি প্রতিনিয়ত পাল্টে যাচ্ছে। প্রতিটি নতুন ঘটনা নতুন বাঁক ও ছায়া ফেলে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর খবর সংযোগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনারা কোন দেশ, কোন বিভাগ, কোন জেলা, উপজেলা, গ্রাম এবং এলাকার কোথা থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন তাও জানাতে ভুলবেন না। আপনাদের প্রতিক্রিয়াই আমাদের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আমি কাজল হায়দার আজকের মতো এখানে শেষ করছি। কথা দিচ্ছি আগামীকাল একই সময়ে একই চ্যানেলে আবারও হাজির হব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।